নমস্কার, আমি অর্ঘ্য। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্পের চ্যানেল বেড টাইম স্টোরিজে। মদ্যপান, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কোনো রকম মাদক সেবন আমরা সমর্থন করি না। কোনো প্রকার কুসংস্কার আমরা সমর্থন করি না। গল্পে বর্ণিত যে কোনো ঘটনা শুধু গল্পের আবহ তৈরি করার জন্যই ব্যবহার করা হয়েছে। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ভুলোর ছলনা। এই গল্পটি আমি পেয়েছি দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেডের মানুষ থাকলে ভূত থাকে বইটির থেকে। বইটির সম্পাদক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সহ সম্পাদক রূপক চট্টরাজ। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ভুলোর ছলনা। ভুলো কে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো একরকম ভূত। ব্রহ্মদৈত্য, মামদ, শাকচুন্নি, গোদনা, গলায় দরের মতো এও একরকমের ভূত। নিশির নাম অনেকে জানে, ভুলো অনেকটা নিশির মতো। কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাত্রে, ভুলোর খেলা সবসময়। তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশিভূত বা পেতনির সঙ্গে এর মিল অনেকটা। তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধ্যাবেলা যাচ্ছে মাঠের মধ্য দিয়ে কি রাস্তা ধরে, ভাবছে কোনো বন্ধুর কথা কি আপনজনের কথা। হঠাৎ এক সময় সেই বন্ধু তার সামনে এসে দাঁড়ালো। বললে, এই যে রে। সে বললে, তুই? আরে তোর কথাই ভাবছিলাম যে। হ্যাঁ রে, তাই তো এলাম। এখন আয়, আমার সঙ্গে আয়। মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কোত্থেকে এলো। হয়তো তখন আসল বন্ধু 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে। সে কথা লোকটি জানে, তবুও তার মনে সেই প্রশ্নই জাগবে না। ভুলোর মায়া। সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে অপথে বিপথে, খানাখন্দ, কাটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে। মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা উঠবে না, জিজ্ঞাসাও করবে না যে এই দিক দিয়ে কোথায় চলেছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার, সে চলবে মুখ বন্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো যে জায়গায় সে মরেছে সেই জায়গায়, আর ভুলো ফিরে গেল আপন জায়গায়। রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায়। আর না হয়তো রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো। হায় কি মজা, হায় রে। ভুলোর খেলা মজার খেলা, খেলবি যদি আয় রে। ফুসপন্তর ভুল ভুলিয়া, যাবি রে সব দুঃখ ভুলিয়া। এমনি ধরনের গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম, কারণ কি গান যে তারা গায় সে আমি কানে তো শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে, এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড! ভুলোই ভুলিয়ে নিয়ে যাচ্ছে। 100 লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটছে, কিন্তু তাকে কিছুতেই ধরতে পারছে না। ভুলো দেখছে
লোকে দেখে নিয়েছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্যে। লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলোভূত তখন একে বেঁকে ছুটতে লাগলো। সোজা চলছে, হঠাৎ ডাইনে বেঁকলো, তারপর আবার বায়, তারপর আবার বায়, কখনো বা একেবারে উল্টো মুখে। আর তার পেছনে ভুলো লাগা লোকটা ঠিক সেই পথে তেমনি করে একে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পিছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই ধরতে পারছে না। অবশেষে ভুলোভূত একটা গাছে মিলিয়ে গেল, কি সামনে নদী পড়ল, তার মধ্যে ডুবল। পিছনে ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল, নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবল। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তখন সব ভুলে গেছে, মা বাপ স্ত্রী সব। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এ আমি চোখে দেখেছি। ভোলা লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি, তারই কথা বলছি তোমাদের। একেবারে হুবহু সত্য, আগাগোড়া, বানানো নয়। সেই জন্যে এ কাহিনীর মধ্যে যে আমি বলে লিখেছে সে আমি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাড়ি লাভপুর। ঘটনাটা অনেক দিনের, বলি শোনো। ইংরেজি 1929 সাল। আমি তখন লাভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। 5-7 কি 9-10খানা গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড। লোকের উপর ট্যাক্স করে, সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয়, আর যা বাড়তি থাকে তা থেকে করে কিছু গ্রাম্য রাস্তাঘাট, কিছু পানীয় জলের জন্য কুয়ো। আর দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়া, তার জন্যে সরকারের কাছ থেকে পাওনা সিনকোনা ট্যাবলেট বিতরণ করে, আর ডোবায় কেরোসিন দেয় মশার ডিম মারবার জন্যে। তখন আমি সাহিত্যিক নই, তখন দেশের কাজ করি, কংগ্রেস করি, বাসনা দেশের সেবা করব, দেশ স্বাধীন করব। তার সুবিধের জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি। কিছু কাজ তো করা যায় এ থেকে। আমার বয়স তখন 31 বছর। রাস্তাঘাট করাই, তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি। মশা মারতে হবে। অ্যানোফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে। কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায়, তেমনি অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বিষ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে। সে সময় গুরু সদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট। মশা মারবার জন্যে তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন তখন। আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দেগে মশা মারার মতন ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে, কত খানা ডোবায় কেরোসিন দেবে, সে খরচের টাকা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ। কামান না, বন্দুক না, লাঠি না, মশাও তোমাকে মারতে হবে না। তুমি টোপা ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো, তাহলে অ্যানোফিলিস ঝাঁকবন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানার রস খেয়েই অ্যানোফিলিস মশার ভেতর ম্যালেরিয়া জন্মায়, তখন সে কামড়ালে ম্যালেরিয়া হয়। ধরো মাতালের উপদ্রব হয়েছে, মাতালেরা দাঙ্গা করছে, নিত্য চেঁচামেচি করছে, গালাগাল করছে, মাতাল অনেক। সুতরাং মাতাল তুমি কত ধরবে, কত বাঁধবে? তার থেকে তুমি যদি মদের দোকানই তুলে দাও, তবে মাতাল আর কেউ হবে না। লোকগুলো তো আর মদ না খেলে মাতলামি করতে পারবে না। মদের দোকান তোলা যায় না, কিন্তু মশার বিষ শেষ করতে টোপা ডুরুলি বা পানা নিশ্চয়ই শেষ করা যায়। খরচও এতে অনেক কম। সুতরাং ইউনিয়ন বোর্ডে বোর্ডে হুকুম এলো, টোপা পানা বা ডুরুলি তুলে ফেলো।
দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দলবল জুটিয়ে পুকুরে ডোবায় নেমে টোপাপানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন। টোপাপানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। তার চারপাশে তার দলের লোকেরা ঘুরত এবং গান করত। মশার মাসি সর্বনাশী, আয় দেব তোর গলায় ফাঁসি, ছিড়বরে তোর ঘেরাটোপ, পোড়াবো তোর দাড়ি গোফ। আরো বড় গান, সব ঠিক মনে নেই। যাই হোক, টোপাপানা মশাদের গোফদাড়িওয়ালা মাসি। সেই সর্বনাশী মাসিকে নির্মূলের ব্যবস্থা করা ছিল ইউনিয়ন বোর্ডের কাজ। প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপাপানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হলো যে নিয়মিতভাবে 2 জন করে লোক কাজ করবে প্রতি গ্রামে, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর 1-2 টোপাপানা যেমন দেখবে অমনি তুলে ফেলা। লাভপুরে এই কাজের জন্য 2 জন বাউরি জওয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পাঁড়ে। নিতাইয়ের নাম তোমাদের শোনা নাম, কিন্তু পাড়ের নাম পাড়ে অর্থাৎ পাণ্ডে। কেন তার অর্থ বলবো কি, আমিও ঠিক জানি না। পাড়ে বাউরি অর্থাৎ দস্তুর মতন নাম। পাড়ে আজ বেঁচে নেই, কিন্তু নিতো আজও আছে, বুড়ো হয়েছে। এরা দুজনে ছিল বন্ধু, খুব কড়া খাটুনি তারা খাটতে নারাজ ছিল। চাষ করতো না, কারোর ঘরে মানদেরিও করতো না, হালকা কাজ খুঁজে বেড়াতো এবং তার জন্যে মজুরি তারা কম হলেও আপত্তি করতো না। এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপাপানা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়ে নিয়েছিল। সকালে উঠে তামাক টামাক খেয়ে দুজনে বের হতো, বিড়ি টানত এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত, গান গাইত। খাবার বেলা অর্থাৎ 12টা বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্যে কিছু ডুরুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত। জল খেয়ে বটতলার ছায়ায় ঘুম এবং আড্ডা। বিকেলে 4টের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসতো ইউনিয়ন বোর্ড আপিসে। ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত। তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে 6 আনা পয়সা ট্যাকে গুজে মদের দোকানে গিয়ে আনা 2-3 পচাই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম। পয়সা কড়ি দিয়ে সকলকে বিদায় করে আমিও বাড়ি ফিরতাম। বন্ধুরা বসে আছেন তখন, আসর জমিয়ে তাস খেলছেন। এরই মধ্যে একদিন 1929 সালের শ্রাবণ মাসের শেষ। তার আগে একটা কথা বলা দরকার, সেটা এই যে বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণের 3য় সপ্তাহ আস্তে আস্তে শেষ হয়ে গেছে, মাঠ সবুজ ধানে ভরে উঠেছে। আষাঢ়ে পোতা জমিতে ধান বেশ বড় হয়েছে, তা প্রায় উঁচুতে হাঁটুর সমান এবং ঝাড়ে গোছেও বেশ মোটা হয়েছে। পুকুর ডোবা নালা নদী জলে টইটুম্বুর। আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্ব পশ্চিমে লম্বা রেল লাইন, তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের ওপারে কুয়ে নদী। কুয়ে তখন ভরা ভর্তি। সেদিন বিকালে 4:30 সময় বোর্ডে গেলাম, দেখলাম নিতো বা নিতাই এসে বসে আছে, পাড়ে আসেনি। নিতোকে বলেছে, তুই চলে গিয়ে আমি যাচ্ছি, তুই কিন্তু আগে ভাগে নিয়ে চলে আসিস না, দুজনে পয়সা নিয়ে মদের দোকানে ফিরবো। 4:30 থেকে 5টা, 5টা থেকে 6টা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম। অপেক্ষা কেবল পাঁড়ের।
সে এলে নিতর এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব। 6টার সময় বললাম, কই রে, পাড়ে এলো কই? নিতো মদ খানিকটা খেয়েছিল, তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকায় ঝিমুনিতে সে মধ্যে মধ্যে ঢুলছিল। আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কচলে বললে, তাই তো মশাই, কই এলো? সে নিশ্চয়ই আসবে বলেছে। খুব চিন্তিত হয়ে পড়ল সে। তাই তো, কিন্তু আমরা বসে থাকি কত? সন্ধে হয়ে আসছে, সেক্রেটারি বাড়ি যাওয়ার জন্যে উসখুস করছে, আমার মনও টানছে তাসের আড্ডায়। তবুও আরো মিনিট 10 বসে থেকে বললাম, তাহলে টিপ ছাপ দিয়ে তোর পয়সা নিয়ে যা, পাড়ের পয়সা বাকি রইল কাল নেবে। তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল, বিড়বিড় করতে করতে গেল, শালার কাজ দেখো দেখি, শালা বদমাস কোথাকার। কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে এলাম, দেখলাম নিতো পশ্চিম মুখে চলেছে, যাবার কথা তার পূব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেল লাইন ধরবে, পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমাদের বাড়ির দক্ষিণ পূর্বে, একেবারে লাগাও স্টেশনের গায়ে। বাড়ি ফিরলাম তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাসুরে বন্ধুরা বসে গেছেন, আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই 3 হার্টস 3 নো টার্মসের ডাকে নেশা জমে উঠল। হঠাৎ নেশাটা যেন একটা ঠোক্কর খেয়ে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল। গোলমাল? কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠে আগুন লাগার ভয় থাকে, কিন্তু এটা বর্ষাকাল, এবং সেবারকার মতো ভরা ভর্তি জমজমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়। কান বাড়িয়ে শুনলাম। বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গ্যালোরে গ্যালোরে শব্দ। ঠাওর করতে পারলাম না কি গেল, গেল বা যাচ্ছে, যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা নিকটে, ওই রেল লাইনের ধারে। আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে 5-6 মিনিটের পথ, দৌড়ে গেলে 3-4 মিনিট লাগে। আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল গেল শব্দ শুনে। সকলে ছুটেই বেরিয়ে এলাম, এবং মিনিট 2-এর মধ্যে গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের উপর অনেক লোক। তারা দাঁড়িয়ে ওই গ্যালোরে গ্যালোরে বলে একরকম হাহাকারি করছে। লাইনের ওপারে মাঠে দেখলাম গোটাদি লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিকে একবার ওদিকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে, আলেয়ার মতো। লাইনে এসে উঠে দেখলাম বাউরি পাড়ার মেয়ে পুরুষেরা সারিবন্দি হয়ে দাঁড়িয়ে ওই হায় হায় করছে। কতগুলি পুরুষ চেঁচাচ্ছিল, গ্যালোরে গ্যালোরে ওই রে। কতগুলি ভদ্রলোকও তখন এসে দাঁড়িয়েছে, তারা বলছেন ওই 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 না। কি হয়েছে জিজ্ঞেস করলাম সামনে যাকে পেলাম। সে আমাকে চিনে কেঁদে উঠে বললে, ওগো বাবু গো, নিতকে ভুলোতে নিয়ে গেল গো, নিতকে ভুলোতে নিয়ে গেল। ভুলোতে নিয়ে গেল কথাটা চট করে বুঝিনি। বললাম, নিতকে ভুলোয় নিয়ে গেল কি? সে বললে, হ্যাঁ বাবু, ওই দেখ মাঠে মাঠে ছুটছে গো, আচ্ছা যাচ্ছে, দাঁড়া রে দাঁড়া রে, প্যারা রে দাঁড়া রে। বিরক্ত হয়ে বললাম, মানে কি? ওগো, ভুলো ভূত পারে সেজে এসে ওই দেখ মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে চলেছে, কেউ ধরতে পারছে না, নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে মারবে গো। ছামুদে নদী দুকুল পাথার, হা হা হা, ভরা জোয়ান গো। পারে কোথায়?
শিউই দেখ ওইখানে রইছে গো, ভয় ডরে শিউ কাঁপছে। নিত মলে সে যে ওকে নিয়ে নেবে গো। অর্ধেক বুঝলাম না, তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে জন্দই সঙ্গী সামনে ওই বিস্তীর্ণ 1 মাইল স্কোয়ার জলে টইটুম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে। প্রায় 200 গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছুটোছুটি করছে, এদিক ওদিক সেদিক, কখনো সোজা, কখনো ডাইনে, কখনো বায়ে। জল ও ধান ভর্তি জমির আলের উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনিই হবে। আর এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম কালো কালো মানুষ, অন্তত 30-35 জন, কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেত জনের মতন ছুটোছুটি করছে। এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে, তারস্বরে আর্ত কণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে, দাঁড়া রে, দাঁড়া রে, পারে রে, দাঁড়া রে, ওরে দাঁড়া রে। কণ্ঠস্বর নিতোর, তা চিনলাম, কিন্তু কাকে বলছে? পাড়ে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়, কিন্তু নিতো যাকে ডাকছে সে যে তার সামনে তাতে তো সন্দেহ নেই। সে যেন নিতোর চেয়েও জোরে ছুটে চলেছে সামনে একে বেঁকে, কখনো ডাইনে, কখনো বায়ে, কখনো সোজা, যেন সে হাওয়ায় উড়ছে। নিতো 2 হাত বাড়িয়ে তাকে ধরবার জন্য ছুটছে। সে যেন হারিয়ে যাবে, সে যেন পালিয়ে যাবে, নিতো আর তার কখনো নাগাল পাবে না। পিছনের লোকেরা বহু জনে একসঙ্গে ডাকছে, নিতো, নিতো, নিতো থাম, নিতো থাম, থাম, আয় নিতো, থাম নিতো, বলছি, নিতো, থাম, থাম, নিতো, নিতো থাম, থাম। কিন্তু নিতো বধির হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে না, তার ভ্রুক্ষেপ নেই। সে যেন সমস্ত পিছনটা 4 দিনের মতন ফেলে চলে যাচ্ছে। কে যেন টর্চ ফেললে, টর্চের আলোটা নিতোর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়ল। দেখলাম 2 হাত বাড়িয়ে নিতো ছুটছে। আশ্চর্য সে হাত বাড়ানো, এবং আশ্চর্য তার ছোটা। ঊর্ধ্বশ্বাসেই শুধু নয়, দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে, কখনো বায়ে, কখনো ডাইনে, কখনো সোজা, কখনো কখনো পড়ছে, কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একেবারে দাঁড়ায় না। আরো আশ্চর্য এই যে পিছনের অনুসরণকারীরা যখনই কাছে এসে পড়ছে তখন হঠাৎ আরেক দিকে বেঁকে সে ছুটে যাচ্ছে, মাঠের মধ্য দিয়ে জল ভেঙে কাদা ভেঙে ছুটছে। অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে, কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না। তারা আইলে আইলে ছুটছে, ঘুর হচ্ছে। ততক্ষণে নিতো আরো এগিয়ে যাচ্ছে। পিছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না। মানুষটা যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতন শক্তিশালী হয়ে উঠেছে, প্রাণের ব্যাকুলতায়, ব্যগ্রতায়। প্যারা রে, প্যারা রে, দাঁড়া রে, দাঁড়া রে। চলেছে কিন্তু ঠিক পূর্ব দক্ষিণ মুখে, নদীর দহের দিকে। রেললাইন সোজা পূর্ব মুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর উপর ব্রিজ বেঁধে পার হয়ে চলেছে। তার পাশেই প্রকাণ্ড দহ সেই মুখেই চলেছে, মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে। নিতোর সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে, আয় আয় আয়। আমরা কেউ দেখতে পাই বা না পাই, নিতো তাকে দেখছে। ওই চলেছে নিতো, ওই। আলোগুলো কাছে গেল, এইবার ওকে ধরবে, কিন্তু মুহূর্তে নিতোর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল। যাহ, আলো অনেক পিছনে পড়ে গেল দেখতে দেখতে। নিতো ছুটছে পুলের দিকে। পুলের ওপাশে দহ, আর পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত 2 তলা বাড়ির সমান উঁচু, এবং লাইনের মুখটা স্পাইক দিয়ে মানুষ, জন্তু জানোয়ারের পক্ষে অনধিগম্য করে রেখেছে,
যেন কেউ লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার না হতে পারে। দহে পড়লেও মরবে নিত ডুবে, পুলে উঠলে হয় জালে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়ে মরবে, নয় উপরে উঠে ওই স্পাইকে গেঁথে যাবে। নিয়ে গেল ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় সিকিমাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে, এবং নিত তখন আরো সিকিমাইল বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতন ছুটোছুটি করে মিনিটে মিনিটে আরো দক্ষিণে নদীর কিনারার দিকে চলেছে। শুনতে পাচ্ছি, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে। এরপর নদী গর্ভে নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে। ওই ভুলো, সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে। মনে পড়ছিল এখানকার গল্প। চলিত গল্প এই যে, বহুকাল পূর্বে এই মাঠে একজন পাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল। তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলোভূত হয়ে আছে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্যমনস্ক মানুষকে এমনিভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। মনে পড়ল আমাদের গ্রামের সুধীরবাবুকে ঠিক এমনি সন্ধেবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল, তাই রক্ষে পেয়েছিলেন। তারা তাকে ধরে ফেলেছিল। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে। তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন, কিন্তু কেউ না দেখলে হয়তো তারও বিপদ ঘটত। আরো অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোতা আছে, ওখানেই নাকি এই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়। ওখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকেরা। ভাবছি এমন সময় একজনকে পেলাম। সে শশী ডোব, আমাদের এখানকার বিখ্যাত চোর, লম্বা ছিপছিপে মানুষ। শশী চুরির জন্যে জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি। 3 হাত সামনে থেকে ছুটলে মিনিটে 3 হাত ব্যবধান 7 হাত হয়ে যায়, এবং 5 মিনিটে সেটা বেড়ে 25 হাত, এবং তারপরই সে মিলিয়ে যায়। এমন তার গতিবেগ, এমন সে দৌড়তে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে, এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি সেই দৌড় দৌড়ে যায়, তাহলে নিতর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারবে। নিতকে যদি ভুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধে তুলে পাথরে আছড়াতে যায় তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে, নিতকে ধরে ফেলতে পারবে। শশীকে বললাম, শশী, একবার চেষ্টা করতে পারিস। তুই একবার সেই দৌড় দে না বাবা, গিয়ে দাঁড়া ব্রিজের ওপর। শশী বলল, যদি নদীতে নিয়ে যায়? বললাম, তাহলে আর হাত নেই, তবু দেখ। শশী ছুটল, এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রের মধ্যে মিনিট 2-3 মধ্যে মিলিয়ে গেল। ছুটবার সময় শশীর হাঁটুতে মট মট শব্দ হতো, সে শব্দটাও শুনতে পেলাম না। পিছন পিছন আমি এবং আর 2-3 জন ছুটলাম। তখন আমার ফুটবল খেলা অভ্যাস ছিল, দৌড়তে আমিও পারতাম। বয়সও তখন 30-31। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রিতে জলো মাঠের মধ্যে কয়েকটা আলো ছুটোছুটি করছে, দিশেহারার মতন ছুটছে, কখনো ডাইনে, কখনো বায়ে, কখনো সোজা। আর তার সামনে এক বুক ফাটানো ডাক, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, পারে রে। সম্মুখে তার ছুটছে পাড়ের ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত, ভুলো প্রেত। তাকে আর কেউ দেখতে পাচ্ছে না,
দেখছে শুধু ওই ভুলোর ছলনায় মোহগ্রস্ত নিত। দু হাত বাড়িয়ে সে ছুটছে, তাকে ধরবে, তাকে ধরবে। পারে ভাই, তার কাছে স্থান বিলুপ্ত, কাল বিলুপ্ত, সব বিলুপ্ত। এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এত ডাক সে শুনতে পাচ্ছে না, পায়ের তলায় কাটা বিঁধছে, সে বুঝতে পারছে না ভুলোর ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে। সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ফেটে পড়তে চাইছে, স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবু তার থামবার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠেছে। পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি হেসে বলছে, আয় আয় আয়, ওই নদীতে পাথারে ঝাঁপ খাবো দুজনে। কিংবা আয় না, ওই পুলের বাঁধের উপর দুজনে জাপটা জাপটি করে পড়বো পাথরের উপর, তারপর দুজনে বসে হি 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 কত মজা করব। ছুটছিলাম আর ভাবছিলাম। পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকল, পূব মুখ থেকে দক্ষিণ মুখে। সামনে 150 গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে। এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূব দিকে। যদি ওইখানে শশী গিয়ে, ভাবনাটা সম্পূর্ণ হলো না। অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম, ধরেছি। ধরেছে? শশী ধরেছে? আহ! আমরা আরো জোরে ছুটলাম। গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে, নয় নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে, বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের উপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পিছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করেছে তারা এসে গেল, স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো। আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে। 10-12টা আলো চারদিকে তাকে ঘিরে রয়েছে, সর্বাঙ্গ জল কাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন। নিত বসে আছে পাথরের মূর্তির মতো, তার দু চোখ স্থির, জবা ফুলের মতন রাঙা, হাপড়ের মতন হাঁপাচ্ছে, দৃষ্টি বিহবল এবং নির্বাক। বোবা! লোকে ডাকছে, নিত নিত, সে বোবা, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। দেখতে দেখতে এলো তার বাবা, তার দাদা, তার মা, স্ত্রী। তারা ডাকলে, নিত বাবা, নিত। ভাই ডাকলে, নিত রে, নিত। স্ত্রী ডাকলে, ওগো ওগো। কিন্তু নিত বোবা, নিত কালা। সে বসে আছে সেই ফ্যাল করে তাকিয়ে, কাউকে সে চিনতে পারছে না। এবার এলো সত্যিকারের পারে। নিত রে, নিত। নিত তাকেও চিনল না, সে সব ভুলে গিয়েছে। নিতর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে। তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বাক বিহবল নিত যন্ত্রের পুতুলের মতো এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম, কিন্তু তাদের বাড়ির দোরে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে সে ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ পর চোখে মুখে জল সিঞ্চনের ফলে তার জ্ঞান ফিরল। তার মা ডাকলে, নিত। এবার নিত সাড়া দিলে, তারপর বলে, পারে পারে কোথায়? পারে সামনে এসে বললে, এই যে আমি তো ঘরেই রয়েছি রে, তুই এমন ছুটছিলি কেনে? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বললে, তাহলে সে কে? অবিকল তোর মতো। বলেই শিউরে উঠে চোখ বুজল। অনেকক্ষণ পর বললে, বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সহিসের বাড়ি। মনে করলাম তুই সেখানে গিয়ে জমে গেছিস, তা দেখলাম সেখানেও তো যাস নাই। তখন 2 ঢোক মদ খেয়ে রেল লাইন ধরে আসছি, মুখ আধার হয়েছে। তোর কথাই ভাবছি, এমন সময় ওই মাইলের পাথরের উপর দেখলাম তুই বসে রয়েছিস। আমি বললাম, পারে?
তা সে ঠিক তু সে এসে আমাকে বললে, শালা মজা, ভারী মজা, আয়। বললাম কোথা? তা আমাকে লাথি মেরে বললে, আয় কেন শালা, ভারী মজা হবে। বলে লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো। আমিও বললাম দাঁড়া দাঁড়া। তা সে হি হি হেসে বললে, আয় শালা আয়। কি ছুটলো, আমিও ছুটলাম, দাঁড়া রে দাঁড়া রে। থামলো নিতু, বললে, এক গ্লাস জল খাবো। তার বাবা বললে, বাবা ভুলো তো ধরেছিল বাবা, খুব বেঁচেছিস রে। ওই নিমচের জলের ভুলো। নিতো শিউরে উঠল। পণ্ডিতেরা শুনে বললেন, ভুলো তো ভূত নয়, প্রেত নয়, ভুলো ভুল, নিতরই মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পাড়ের কথা ভাবতে ভাবতে আসছিল, তার মন থেকে বেরিয়ে এসেছিল পাড়ের একটা কল্পনায় গড়া ছবি। সে যত তাকে ধরবার জন্য ছুটছে, ছবিটাও ছুটছে, ক্রমে উন্মত্তের মতো নিত ছুটছে, ভুলে গেছে সবকিছু। আমিও ভেবেছি, যুক্তি তাই বলে, মনের কল্পনা। যা একাগ্র মনে ভাবে মানুষ, তা ঘুমের ঘোরে, নেশার ঘোরে, এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবেই মানুষ ভুল দেখে, ভুল শোনে, এই ভুল মনেই করায়। তোমরা যেন বাহ্য জ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে। বাহ্য জ্ঞান হারিও না। একথার পরেও কিন্তু আমার এই নিমচের জলের ভূতপ্রেত সম্পর্কে সংশয় যায়নি। মনে পড়ে, এই মাঠে ওই জায়গাতেই অনেক মানুষ এমনি ভুল করেছে। এই ঘটনার বছরখানেক পরে আমি দেখেছিলাম একজনকে, এমনি করেই মাইলখানেক পথ হেঁটেছিলাম, সে অন্য কাহিনী। এবং কে যেন বলে, মানুষের হিংসা, মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে। প্রতিহিংসা পরায়ণ প্রেত করেছে। সে যুগান্ত ধরে এমনি করেই সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে, পাথরের দিকে, পুকুরের গভীর জলের দিকে, আর অট্টহাসি হেসে বলবে, আয় আয় আয়, আয়, কি মজা দেখ। শেষ হলো আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভুলোর ছলনা। গল্পটি এত অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সকলের এই গল্পটি ভালো লেগেছে। আজকের গল্পের সকল কণ্ঠে আমি অর্ঘ্য দে এবং পোস্টার ডিজাইন করেছে গ্রাফিক্স আর্ট ক্রিয়া। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনারা খবর পান।